ওকে, মুভিং অন দ্য নেক্সট টপিক, যেটা আমরা দেখছিলাম যে মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্ট, যে আমরা ক্যালকুলেট করব টোটাল অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। নাও উইল ট্রাই টু সি মার্জিন অফ সেফটি ইন রেশিও। যদি রেশিওতে বা পার্সেন্টেজে বের করতে হয়, ইন দ্যাট কেস হাউ উই ক্যান ক্যালকুলেট ইট। সো দ্য ফর্মুলা ইজ ms ratio equal to total ms in dollars divided by total sales, margin of safety in dollar by total sales। যদি আমরা টোটাল মার্জিন অফ সেফটিকে টোটাল সেলস দিয়ে ভাগ দেই, ডিভাইডেড করলে আমরা পাইলাম, ভাগ দিই তাহলে উইল গেট দ্য পার্সেন্টেজ, দ্যাট ইজ 20%। এখানে টোটাল মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্ট ছিল 50,000, সেলস ছিল টোটাল 2,50,000। ইন দ্যাট কেস টোটাল মার্জিন অফ সেফটি in percentage or ratio form is 20%. And এখানে বলছে যে the margin of safety can be expressed in terms of the number units sold। এটা যদি আমরা, if we calculate the margin of safety in units, in that case how we can calculate it? For example, each bike sales is $500 and we got the margin of safety is 50,000, right? So here it is, আমরা 50,000 পেয়েছিলাম, and per selling price of the bike is suppose বলছে যে 500 টাকা। ইন দ্যাট কেস এই 50,000কে আমরা 500 দিয়ে ভাগ করলেই মার্জিন অফ সেফটি ইন ইউনিটস পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্টকে টোটাল সেলিং সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে যদি আমরা ভাগ দিই, উই গেট দ্য মার্জিন অফ সেফটি ইন ইউনিটস। তাহলে 100 বাইকস বিক্রি করলে আমরা 50,000 টাকা লাভ করতে পারছি। সো here it is, যে আমরা মার্জিন অফ সেফটির ইন রেশিও এন্ড মার্জিন অফ সেফটি ইন ইউনিটস যদি বের করতে চাই, we have to use this formula। এন্ড মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্ট যদি বের করতে চাই, ইন দ্যাট কেস আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এন্ড লাস্ট টপিক ওয়াজ টার্গেট প্রফিট অ্যানালাইসিস। টার্গেট প্রফিট মিনস যে কোম্পানি ইন ফিউচার, suppose a product is produced, in that case in future how much amount the company wants to how much amount of profit the company wants to make, যে কত amount of profit company make করতে চাই, this is called target profit। so how we can calculate the target profit আমরা দেখার ট্রাই করি। target profit analysis shows the relationship between target profit and sales revenue, বা sales volume। কত সেলস বা কত ইউনিট অফ প্রোডাক্ট বিক্রি করলে উই ক্যান অ্যাচিভ দ্য টার্গেট প্রফিট, সেটা রিলেশনশিপ আমরা এটার মাধ্যমে জানতে পারবো বা দেখতে পারবো। সো দ্যাট ইজ হাউ মেনি ইউনিটস, বলা আছে যে হাউ মেনি ইউনিটস আর টু বি সোল্ড ইফ টার্গেট লেভেল অফ প্রফিট ইজ টার্ন। সাপোজ এ কোম্পানি ওয়ান্টস টু মেক প্রফিট অফ 1 লাখ ডলার্স। এখানে বলা আছে যে নিচে বলা আছে, for example, racing bicycle company wants to know how many bikes must be sold to earn a profit of $1 lakh। So this is target profit actually, যে 1 লক্ষ টাকা প্রফিট করতে গেলে কত ইউনিট অফ বাইক তাদের বিক্রি করতে হবে। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট। সো দিস ইজ টার্গেট সেলিং প্রাইস অ্যাকচুয়ালি, যে কত ইউনিট আমরা সেল করলে এটা আমরা $1 লক্ষ প্রফিট করতে অ্যাচিভ করতে, আমার প্রফিট আমরা অ্যাচিভ করতে পারবো। So there are two methods of calculating the target profit as well. First of all, equation method, secondly, contribution method. We'll try to see both of them one by one. First of all, equation method এর formula হচ্ছে যে sales equal to variable cost plus fixed cost plus profits. So let's see an example. Okay, এখানে বলছে যে for example, XYZ company wants to earn a target profit of $40,000 per month. Selling price per unit is $250. Variable cost per unit is $150 and fixed cost is $35,000 per month. How many units of products would have to be sold?
কত ইউনিট অফ প্রোডাক্ট তাদের বিক্রি করতে হবে। সো হিয়ার ইজ দ্য ফর্মুলা। আমরা দেখছিলাম যে সেলস ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। টার্গেট প্রফিট আমরা যদি বের করতে চাই, ইন দ্যাট কেস সেলস কত, $250 পার ইউনিট দেওয়া আছে, আর ভলিউম দেওয়া নাই, সো আমরা ওয়াই ধরে নিলাম। ভেরিয়েবল কস্ট $150 পার ইউনিট ইন্টু ওয়াই। ওয়াই মিনস যে কত ইউনিট আমরা সোল্ড করতে চাচ্ছি তার খরচ কত হবে। অ্যান্ড টোটাল প্রোডাকশন কস্ট ইজ, সরি, ফিক্সড কস্ট ইজ $35,000, $35,000। তো হিয়ার ইজ দ্য থিং, একটু খেয়াল করেন যে এই ফর্মুলাটা কিন্তু সেম ছিল যখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করছিলাম। দিস ফর্মুলা ইজ সেম। ওইখানে জাস্ট প্রফিটের টাকাটা দেওয়া ছিল না, আর এখানে থাকছে। ফর্মুলা কিন্তু একই, টার্গেট প্রফিট ইন ইউনিটস এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস বের করার ক্ষেত্রে। সো হিয়ার ইজ দ্য থিং, আমরা পরে দেখার ট্রাই করি। এখানে বলা আছে যে টার্গেট প্রফিট কত, $40,000। ওকে, সো নাও ক্যালকুলেট, খুবই সিম্পল ক্যালকুলেশন। 250 থেকে 150 মাইনাস করছে, এটা এই সাইডে নিয়ে এসে তাহলে আমরা $100 পাচ্ছি। $100 ওয়াই, অ্যান্ড এখানে হচ্ছে 40,000 প্লাস 35,000, টোটাল $75,000। অ্যান্ড ইফ ইউ জাস্ট কিপ দ্য ওয়াই হিয়ার, এবং যেহেতু গুণ ভাগ আকারে আছে তাহলে অবশ্যই ডেফিনেটলি 75,000 ডিভাইডেড ভাগ হবে 100 দিয়ে, গুণ আকারে আছে যেহেতু এই সাইডে আসলে ভাগ হবে। অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 750 ইউনিটস। সো এখানে আমাদের টার্গেট প্রফিট 40,000, যদি আমরা ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইট, ইন দ্যাট কেস উই হ্যাভ টু সেল 750 ইউনিটস অফ প্রোডাক্ট। 750 ইউনিট অফ প্রোডাক্ট আমাদের অবশ্যই বিক্রি করতে হবে। ওকে, সো দিস ইজ দ্য formula of target profit in units under the equation method. আরেকটা মেথড ছিল আমাদের হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মেথড। সো ইফ ইউ সি the formula of contribution margin method, here is the formula. The target sales in units equals to fixed cost plus target profit divided by unit contribution margin. So here is the thing, এখানে কিন্তু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনটা দেওয়া নাই। ওকে, আমাদের এক্সাম্পলে ইউ হ্যাভ টু জাস্ট ক্যালকুলেট ইট। আমরা জানি ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আমরা কত পাবো, $100। 250 থেকে 150 টাকা মাইনাস হবে। আমরা দেখার ট্রাই করি। ফিক্সড কস্ট ইজ $35,000 বলা আছে, 35,000 টাকা, এন্ড টার্গেট প্রফিট বলা আছে 40,000। ইন দ্যাট কেস আমরা স্যার এটা জাস্ট কি ইউনিট বের করলেই হবে নাকি টাকার অ্যামাউন্টটাও বের করতে হবে? ইউনিট বের করলেই হবে। টাকার অ্যামাউন্ট অলরেডি আমাদের দেওয়া আছে, তাই না? টার্গেট প্রফিটটা দেখেন, এটা কিন্তু দেওয়া আছে। সাপোজ যে টোটাল টোটাল অ্যামাউন্ট অফ সেলস, বাট সেলস ইন অ্যামাউন্ট যদি আমরা জানতে চাই তাহলে আমরা এই 750-কে 250 দিয়ে গুণ করলে আমরা টোটাল অ্যামাউন্ট অফ, যে অ্যামাউন্ট ইন সেলস কত হয়েছে সেটা জানতে পারবো ইজিলি। নো ইস্যু, বাট ইউজুয়ালি উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইউনিটস। সো ব্যাক টু দ্য টপিক, যেটা বলছিলাম যে 35,000 প্লাস 40,000 ডিভাইডেড বাই $100, সো উইল গেট দ্য 750 units. Answer will be same. Whatever the method is, definitely the answer will be same. এই যে কন্ট্রিবিউশন মার্জিন, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে ক্যালকুলেট করছি নিচে দেখানো আছে যে 250 মাইনাস 150, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ওকে, সাপোজ আপনি যেটা বললেন যে যদি আমরা ডলারে দেখতে চাই তাহলে আমাদের কত টাকা হবে, একই কথা আছে। আমরা সরাসরি এই 750-কে 250 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 250 হচ্ছে সেলিং প্রাইস ছিল, পার ইউনিট সেলস 1,87,500 টাকা পাবো। অথবা দেয়ার ইজ এ ফর্মুলা যে সেলস, টার্গেট সেলস, এই যেটা বললাম যে সেলস যদি আমরা জানতে চাই ইন ডলার, ইন দ্যাট কেস ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই ইউনিট, সরি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা রেশিও ব্যবহার করতে হবে। ইন দ্যাট কেস আমরা উইল গেট দ্য 1,27,500।
এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার ফর্মুলা আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই টোটাল সেলস, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। 100 টাকা ছিল হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনের টাকা, আর সেলস ছিল 250 টাকা করে, তাহলে ইন দ্যাট কেস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজ 40 সেন্টস। এইটাকে আমরা জাস্ট এখানে বসাই দিলে টোটাল টার্গেট সেলস ইন ইউনিট আমরা পেয়ে গেলাম। যদি আমরা এত ঝামেলা না করতে চাই, ডেফিনেটলি ওই 750 ইউনিটকে আমরা হচ্ছে 250 টাকা সেলিং প্রাইস দিয়ে গুণ করলেও সেম পাবো, সেম অ্যামাউন্ট টার্গেট সেলস কত হবে সেটা আমরা পেয়ে যাবো। ওকে, সো সো দেয়ার এই কনসেপ্ট গুলো আমরা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড স্যার উই একটা হ্যাভ। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর। স্যার আপনি যে কনসেপ্ট গুলো নিয়ে কথা বলতেছেন এটা তো প্রোডাকশনের উপর বেসিস করে করা হবে, কিন্তু যদি আর্নিং অথবা প্রতিষ্ঠানের রেভিনিউ জেনারেট করার ওয়েটা প্রোডাকশনের ব্যতীত অন্য কোনো ওয়েতে চিন্তা করা হয়, সেই ক্ষেত্রে তারা এই ফর্মুলা খাটবে না বা এই ফর্মুলাতে কাজ। প্রোডাকশন ব্যতীত অন্য কোনো ওয়ে বলতে? স্যার আমি জব করি হচ্ছে হসপিটালে স্যার, হুম, তো রাইট। হসপিটালে নিশ্চয়ই প্রোডাকশনের রিলেটেড এই ফর্মুলা গুলো অ্যাকসেপ্টেন্স হবে না, না। রাইট, রাইট। ওর যদি ওর যদি স্যার আইটি বেসিস কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেটা রেভিনিউ হয়তো প্রোডাকশনে না, হয়তো সার্ভিসের উপর ডিপেন্ড করবে আর কি। সেই এক্স্যাক্টলি। ক্ষেত্রে তো স্যার নিশ্চয়ই জি স্যার। So এইটা, this is a very good question. CVP analysis basically it is vastly used in manufacturing organization. Okay, but এইটা সার্ভিস অর্গানাইজেশনে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, যে নাম্বার অফ সার্ভিসেস আমরা কত দিচ্ছি, বাট ডেফিনেটলি এটা ফার্স্টলি ইউজ করা হয় ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য, সিভিপিটা। এই যে আগেই বলছে যে কস্ট, ভলিউম এন্ড প্রফিট, অর্থাৎ পার ইউনিট কস্ট কত হচ্ছে এবং কত পরিমাণ ভলিউম। সাপোজ যে আমরা জানি ইউজুয়ালি একটা দের ইজ এ ফর্মুলা যে নাম্বার অফ প্রোডাকশন ভলিউম যদি বেশি হয়, নাম্বার অফ ইউনিটস অফ প্রোডাকশন যত বেশি হবে, পার ইউনিট প্রোডাকশন কস্ট তত কম হবে। কারণ কি? কারণ হচ্ছে ফিক্সড কস্টটা ইউজুয়ালি ওই যে বললাম, একটা ক্লাসরুমে যদি 10 জন পড়ে তাহলে ভাড়া হচ্ছে 2,000 টাকা। একটা ক্লাসরুম, ওই একই ক্লাসরুমে যদি 500 মানুষ বা 500 স্টুডেন্টস পড়ে, ভাড়া কিন্তু 2,000 টাকাই। বাট শিফট হচ্ছে যে অমুক সময় থেকে অমুক সময় আমি এতজন পড়াচ্ছি, ইন দ্যাট কেস পার স্টুডেন্ট কস্ট কমে আসছে। So definitely this is vastly used in manufacturing organization, but service organization এও এটা ব্যবহার হয়। So it depends যে সাপোজ আমরা নাম্বার অফ সার্ভিস কত, বাট এটা প্র্যাকটিক্যালি সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে একটু আনফিট আর কি, বাট ব্যবহার করা যায় ডেফিনেটলি। স্যার রাইট। আমি কি মিরাত ভাইয়ের উত্তরটা একটু আরেকটু হুম, হুম, বনে হুম। দিতে পারি স্যার? শিওর, শিওর। আহ, অবশ্যই। ভাইয়া বিষয়টা হচ্ছে আরেকটু এইভাবে করে চিন্তা করতে পারেন যে আমাদের এই কনসেপ্ট আরেকটা আছে হচ্ছে মানে আমরা কি প্রোডাকশন করবো ওর হচ্ছে আমরা বাইরের থেকে হেল্প নেব, হুম, লাইক কোনো কিছু আমরা মানে আউটসোর্সিং করব। তো এক্ষেত্রে আপনি এই জিনিসটা চিন্তা করতে পারেন যে আপনার হাসপাতালে কোনো একটা টেস্ট করার জন্য মানে আপনার একটা মেশিন মানে কেনা প্রয়োজন। তো এখানে আপনি এই মানে আপনার এইটা করে মানে এই করে আপনি মানে এটা বের করতে পারেন যে মানে কোনো ওই মেশিনারিজ কি কিনবেন নাকি কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনি হচ্ছে ম্যাচ করবেন, কোনটা আপনাদের জন্য হচ্ছে বেনিফিট হবে। আপনি এই ক্যালকুলেশন করে হোপফুলি আপনি বের করতে পারবেন এটা। হুম। রাইট। সো প্রান্তিক রয়, থ্যাংক ইউ ফর দ্য ওপিনিয়ন। খুবই ভালো বলছেন। বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে ডেফিনেটলি অ্যাজ অ্যান অর্গানাইজেশন, সাপোজ আমরা হসপিটালে, আপনি যেটা বললেন যে ইকুইপমেন্ট গুলো আমরা সাপোজ প্রোডাকশন না করে বা হায়ার করতে পারি অন্য জায়গা থেকে, এটা কিন্তু ফর দ্য পারপোজ অফ সেলস এর জন্য নেওয়া হচ্ছে না, হসপিটালে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছে। সেটা আবার ডিফারেন্ট কনসেপ্ট কিন্তু। সার্ভিস স্যার। রাইট, সার্ভিস, বাট দিস ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। কেমন? যে ওইটা যে কোনো একটা জিনিস যখন ফর দ্য পারপোজ অফ সেলস আমরা না কিনি, সেটাকে আমরা প্রোডাক্ট বা সার্ভিস হিসেবে কাউন্ট করি না, সেটা আমাদের জন্য অ্যাসেট হিসেবে কাউন্ট হয় অর্গানাইজেশনের। সাপোজ একটা আমাদের হচ্ছে আমরা কি বলবো, মোবাইল ম্যানুফ্যাকচার করি, ইন দ্যাট কেস আমরা একটা কম্পিউটার পারচেস করলাম। ওকে,
এটা আমাদের জন্য যেমন অ্যাসেট, আবার আরেকটা মোবাইল আমরা পারচেস করলাম যেখানে আমরা ইআরপি সিস্টেম ব্যবহার করি। লেটস সে ফর এক্সাম্পল যে আমরা ইআরপি সিস্টেম ব্যবহার করি, মোট আমার কোম্পানিতে 1001টা মোবাইল আছে, বাট ওই যে একটা মোবাইল আমি কিন্তু ফর দ্য পারপাস অফ সেলস এর জন্য কিনি নাই, আমার ব্যবসায় ব্যবহারের জন্য কিনছি। ইন দ্যাট কেস এটাকে আমরা তখন অ্যাসেট হিসেবে কাউন্ট করি, প্রোডাক্ট হিসেবে না। বাকি যে 1000 মোবাইল আছে, দিস ইজ নট দ্য অ্যাসেট ফর দ্য কোম্পানি, এটা কোম্পানির জন্য কিন্তু অ্যাসেট না, এটা কোম্পানির জন্য হচ্ছে ইনভেন্টরি বা প্রোডাক্টস হিসেবে কাউন্ট করছে। সো ইয়া, ইউ আর রাইট, বাট দ্য কনসেপ্ট ইজ লিটল বিট ডিফারেন্ট আর কি। ইন দ্যাট কেস যেটা আমরা হায়ার করছি ওটা আমরা ব্যবহার করছি, তখন অ্যাসেট হিসেবে কাউন্ট করছি। বাট দ্য থিং ইজ দ্যাট যে সিভিপি তখন আমাদের ভলিউমের সাথে কিন্তু কানেক্ট করা যাচ্ছে না সার্ভিসের ক্ষেত্রে। লেটার বা আমরা যদি এই একই জিনিস যে নাম্বার অফ সার্ভিস, সাপোজ নাম্বার অফ সার্ভিস দিয়ে যদি আমরা মেজার করি, যে একটা ইকুইপমেন্ট আমরা পারচেস করলাম, লেটস সে এখানে 4-5টা ডিসিশন আমি ফার্স্টে দেখাইছিলাম, ওয়ান অফ দেম ইজ ইকুইপমেন্ট আমরা রিপ্লেস করবো অথবা নতুন ইকুইপমেন্ট আমরা সেট আপ করবো। সো হসপিটালে দেয়ার আর কস্টলি ইনভেস্টমেন্ট অন ইকুইপমেন্টস কিছু আছে আর কি, যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মেশিন সেখানে ব্যবহার করা হয়। নাও ইউ উইল কনসিডার যে আমি এই যে ইকুইপমেন্টটা, নতুন একটা যে কোনো ইকুইপমেন্ট আমি ইমপ্ল্যান্ট করতে চাচ্ছি আমার হসপিটালে, যার দাম হচ্ছে সাপোজ 2 কোটি টাকা। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু অ্যানালাইজ যে এই 2 লক্ষ টাকা দিয়ে আমি যদি ইকুইপমেন্টটা সেট আপ করি বা ইমপ্ল্যান্ট করি, আগামী 5 বছরে আমি কত টাকা তুলতে পারবো। ওকে, ইন দ্যাট কেস এই 5 বছরের অ্যানালাইসিস যখন আমরা করতে চাইবো, ইউ হ্যাভ টু কনসিডার দ্য প্রিভিয়াস ডাটা, সে হাউ মেনি অফ কাস্টমার্স অর হাউ মেনি সার্ভিসেস উই আর প্রোভাইডিং ইন এ ইয়ার, এক বছরে আমি কত সার্ভিস দিচ্ছি বা কত, হাউ মেনি নাম্বারস অফ কাস্টমার্স উই আর সার্ভিং, কত কাস্টমারকে আমরা সার্ভ করছি, সেটা দিয়ে আমি যদি অ্যানালাইসিস করতে চাই, করার পরে যদি দেখি যে না আগামী 5 বছরে এই সার্ভিসটা, সাপোজ বছরে আমি 1 লক্ষ মানুষকে সার্ভিস দেই, তাহলে 5 বছরে 5 লক্ষ মানুষকে আমি সার্ভিস দিচ্ছি। ইন দ্যাট কেস আমার কস্টটা এটা উঠে আসবে যে আগামী 5 বছরে। এরপরে মেশিনের লাইফ হচ্ছে সাপোজ ফর এক্সাম্পল 8 বছর ব্যবহার করা যায় ভালোভাবে উইদাউট মানে যে ডিস্ট্রাকশন আর কি, কোনো কোনো ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাকশন না করে বা কোনো প্রবলেম না হয়ে আমি 8 বছর ব্যবহার করতে পারবো, দের ইজ এ ওয়ারেন্টি। তাহলে এই যে 3 বছর কিন্তু থেকে যাচ্ছে, 5 বছর করার পরে বাকি যে 3 বছর আমি সার্ভিস দিব, সাপোজ সেটা আমি প্রফিট হিসেবে দেখাইতে পারবো। ইন দ্যাট কেস আমার ব্রেক ইভেন পয়েন্ট কত, ওই 5 বছরের অ্যামাউন্টটা, যে 5 বছর আমার সার্ভিস দিতে থাকতে হবে, বাট কস্টটা আস্তে আস্তে কাভার করবে, প্রফিট শুরু হবে আফটার 5 ইয়ার্স। সো in summary we can use it in the service organization as well, but the thing is that we have to identify the factors যে কোন সার্ভিস অর্গানাইজেশনে আমি ব্যবহার করছি এবং কোনটার উপর বেসিস করে আমি মিটারটা করব, সেটা হোক বিইপি অথবা এই যে টার্গেট প্রফিট বা বিইপি এবং টার্গেট প্রফিট কিন্তু রিলেটেড। এই মাত্র যে এক্সাম্পলটা আমরা বলার ট্রাই করলাম, যে কোন ফ্যাক্টর গুলো কনসিডার করে আমি ক্যালকুলেট করবো, দিস ইজ ইট। I hope you got the point, right? And if জি anyone স্যার, wants বুঝতে to পারছি। add anything, তারা add করতে পারবে, no issue. And thank you for the interaction. So back to the topic. আমরা হচ্ছে 4টা টপিক বা 5টা টপিক দেখার ট্রাই করলাম, and there are another 2 টপিক আমরা খুব শর্ট করে এখানে দেখবো, যে the concept of sales mix and operating leverage, এই 2টা টপিক আমরা একটু শর্ট করে দেখবো। First of all, the concept of sales mix. So sales mix বলতে বলছে যে is the relative portion in which a company's products are sold, and different products have different selling price, cost structure, and contribution margin. So here is the thing. Suppose a company sells 2 kinds of product. 2 ধরনের প্রোডাক্ট সেল করে। সাপোজ মোবাইল ফোন অ্যান্ড কি বলবো হেডফোন এট এ টাইমে। তাহলে মোবাইল ফোনের কস্ট অ্যান্ড হেডফোনের কস্ট ইজ ডিফারেন্ট, কস্টিং তাদের সেলিং প্রাইসটা ডিফারেন্স। ইন দ্যাট কেস এই 2টা প্রোডাক্ট সেল করলে কোন প্রোডাক্টে কত লাভ হচ্ছে সেটা আমরা ডিফারেন্টলি আলাদা আলাদা ভাবে দেখার ট্রাই করব। কোন প্রোডাক্টে কত পরিমাণ কস্ট হচ্ছে, কত পরিমাণ প্রফিট হচ্ছে, সেলস হচ্ছে, ডিমান্ড কেমন, উই হ্যাভ টু
অ্যানালাইজ ইট, কারণ কি অল কস্ট আমরা ইজিলি বের করতে পারি যে দুইটা প্রোডাক্ট বছরে প্রোডাকশন করতে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি দেখলাম যে আমার ব্যালেন্সে 15 লক্ষ টাকা আছে। ইন দ্যাট কেস ওভারঅল লাভ 5 লাখ। বাট কোন প্রোডাক্ট থেকে কত এসেছে, কত কোন প্রোডাক্ট থেকে কত আমরা প্রফিট করছি, এটা জানাও ইম্পর্টেন্ট। সো দিস ইজ কল্ড সেলস মিক্স। সো আমরা যদি দেখার ট্রাই করি যে বলছে যে বিপি ইন সেলস মিক্স, ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস মিক্স যদি আমরা বের করার ট্রাই করি, ইন দ্যাট কেস ফর্মুলা ইজ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন। লেটস সি অ্যান এক্সাম্পল। এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে যে product X sells for $16 and its unit variable cost is $12. Product Y sells for $20 and unit variable cost is $12. Total fixed cost is 1,96,000. Fixed cost কিন্তু দুইটার জন্যই সেম, অর্থাৎ দুইটা প্রোডাক্ট প্রডিউস করতে টোটাল ফিক্সড কস্ট চাই আমাদের 1,96,000 টাকা। Also, the management plans to sell a total amount of 5,000 units with a planned mix of 2,000 X product and 3,000 Y product. বছরে ম্যানেজমেন্ট বলছে যে 5,000 ইউনিট তারা সেল করতে চায়, টার্গেট সেলিং প্রাইস, সেলিং ইউনিটস। ইন দ্যাট কেস 2,000 ইউনিট তারা প্রোডাক্ট সেল করতে চায় এক্স প্রোডাক্ট, অ্যান্ড 3,000 ইউনিট সেল করতে চায় ওয়াই প্রোডাক্ট। সো হাউ ইউ ক্যালকুলেট দ্য বিপি ইন সেলস মিক্স, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। let's see the answer. Per unit contribution margin of X. এরপর বলছে যে per unit contribution margin of Y. First of all, per unit আমরা বের করে নিচ্ছি just because we have to calculate the weighted average, এই জন্য per unit টাকে বের করে নিতে হবে। So per unit contribution margin of X প্রোডাক্টের কি জানি আমরা, কন্ট্রিবিউশন মার্জিনের ওই যে ফর্মুলা যেটা আছে আমাদের, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। X এর জন্য সেলস ছিল 16 টাকা, ভেরিয়েবল কস্ট 12 টাকা। ইন দ্যাট কেস পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন 4 টাকা। বয়ের জন্য ছিল 20 টাকা সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট ছিল 12 টাকা, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইজ $8 or 8 টাকা। আচ্ছা, এখন আমরা যদি ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন বের করি, ইন দ্যাট কেস ফর ওয়াই সেলস কত, 2,000 ইউনিট করতে চাচ্ছে, আর সরি এক্স এর জন্য, আর ওয়াই এর জন্য 3,000। তাহলে এইখানে হচ্ছে, আচ্ছা লেখাটা উল্টে গেছে, নো ইস্যু, এটা হবে এক্স, এটা হবে ওয়াই। সো 2,000 ইউনিট ইন্টু $4, আর এখানে হচ্ছে 3,000 ইউনিট ইন্টু $8। সো টোটাল হচ্ছে 8,000 এবং 24,000 যোগ করে আমরা ওয়েটেড এভারেজ মানে কি 2 দিয়ে ভাগ দিব, 32,000, সরি টোটাল ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে এই দুইটা যোগ করলাম আমরা, 8,000 এবং 24,000, 32,000। এন্ড ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন ভাগ দিব হচ্ছে কিন্তু 2 দিয়ে না, 5,000 দিয়ে, বলা ভুল হয়েছে আমার। কারণ কি 2,000 ইউনিট প্রোডাক্ট হচ্ছে এক্স এর, 3,000 ইউনিট প্রোডাক্ট হচ্ছে ওয়াই এর। তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ইন অ্যামাউন্টকে আমরা টোটাল সেলস ইউনিট দিয়ে ভাগ দিলে ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হচ্ছে $6.4 পেয়ে গেলাম। ওকে, সো যদি আমরা এটা জাস্ট ফর্মুলাতে ইনসার্ট করি, ফর্মুলা কি ছিল, ফিক্সড এক্সপেন্স or fixed cost divided by weighted average contribution margin. So you have to put the value in the formula, যেটা 1,96,000 divided by 6.4, তাহলে টোটাল হচ্ছে আমাদের বিপি ইন সেলস কত, 30,625 ফর বোথ অফ দ্য প্রোডাক্ট। এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের বিপি দেখতে চাই, ইন দ্যাট কেস খুব সিম্পল ক্যালকুলেশন, টোটাল 30,000, তাহলে 2,000 ইউনিট প্রোডাক্ট ছিল এক্স এর জন্য, রাইট? তাহলে 2,000 গুণ ভাগ হচ্ছে 5,000 দিয়ে, তাহলে প্রোডাক্ট এক্স এর জন্য বিইপি হচ্ছে আমাদের 12,250 ইউনিট।
বাকিটা হচ্ছে ডেফিনেটলি বাকি যেটা লেফট থাকবে সেটা ওয়াই এর জন্য বা আমরা ক্যালকুলেট করতে পারি 30,625 ডিভাইডেড বাই 5,000 ইন্টু 3,000, তাহলে 18,375 ইউনিট। সো দিস ইজ দ্য পিপি ফর ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস, আর এটা হচ্ছে টোটাল প্রোডাক্টের জন্য যে 30,625 ইউনিটস হচ্ছে টোটাল বিইপি ইন সেলস মিক্স। সো এটা এই পর্যন্ত, এন্ড দেয়ার ইজ অ্যানাদার টপিক, শর্ট করে আমরা জাস্ট ফর্মুলাটা দেখে রাখবো। এটা দিস ইজ অপারেটিং লেভারেজ, যার মানে হচ্ছে বলছে যে দিস ইজ এ মেজারমেন্ট of how sensitive net income is percentage changes in sales। খুবই গুরুত্বপূর্ণ কথা যে পার্সেন্টেজ অফ সেলস এর চেঞ্জের সাথে সাথে নেট ইনকাম ঠিক কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। লেভারেজ মিনস যে কত, হাউ মাচ অ্যামাউন্ট অফ প্রফিট or net income is being changed by changes in sales or selling price। সেলস কত চেঞ্জ হইলে অপারেটিং প্রফিট কত চেঞ্জ হচ্ছে এটা। সো বলছে যে হাউ এ পার্সেন্টেজ চেঞ্জ, বলা আছে যে ইন সেলস ভলিউম উইল এফেক্ট নেট প্রফিট এট এ গিভেন level of sales is measured by the degree of operating leverage, and this is the formula GOL equal to contribution margin by net operating income। কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমরা নেট অপারেটিং ইনকাম দিয়ে ভাগ দিই তাহলে পেয়ে যাবো। সো এটা আমরা জাস্ট জেনে রাখলাম এখান থেকে, ভেরি সিম্পল ফর্মুলা যে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা উই নো দ্য ফর্মুলা, সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করে বের হয়ে যাবে, এন্ড নেট অপারেটিং ইনকামের ডেফিনেটলি দিস ফিগার উইল বি প্রোভাইডেড অ্যাজ ওয়েল। সেটা জাস্ট সিএম কোম্পানি অপারেটিং ইনকাম দিয়ে ভাগ দিলে পেয়ে যাবে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। সো ইন দিস chapter we will cover this 7 topics or 7 things or factors to make the decisions for what. Suppose we want to launch a new product, so whether we should launch it or not. Suppose we want to uh, replace the existing equipments with new ones, so whether we should replace it or not. Suppose we want to implant a new machine, we should implant it or not. Suppose we want to launch a new product line, we should launch it or not. So these are the big decisions we have to take as a managers for the organizations. In that case, this CVP analysis will help us to analyze or assess যে আমরা কোনটা করা উচিত। So this will definitely provide the necessary information for the internal managers to assess the or to take the decisions, to assess the situation and take the decisions। তাই যেখানে কিছু জিনিস বলা আছে যে কি অ্যাজাম্পশন সিভিপি কথাবার্তাগুলো আগেও আমরা বলছি যে সেটিং প্রাইস ইজ কনস্ট্যান্ট, এটা costs are linear, so let's see an example। ওকে, এইটা there is an example এখানে দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্ট অফ বোল্টার কোম্পানি, sales variable cost, sales minus variable cost, contribution margin minus fixed expense, net operating profit, and here are some requirements I ask to all of you। আমি এটা সলিউশন দিয়ে দিব, বাট বিফোর দ্যাট you have to practice this solution, oh sorry, this math at your earliest convenience। নিজেদের মতো দ্রুত আপনারা একটু প্র্যাকটিস করেন, and if you face any problems just let me know, I'll try to give you the solution। আমি সেটা সলভ করার ট্রাই করব, and definitely I will give you the solution। এটা শেষে আমি সলিউশন দিয়ে দিব। Just try this math, okay? This kind of maths will come at the exam from this chapter। So definitely আপনারা যদি এইটা প্র্যাকটিস করেন you will get an idea যে how you can calculate। First of all, you have to go through all of the formula, and after going through all of the formulas you have to try to solve this problem।
and this is how you can introduce yourself with this method. This is not easy, so whenever if you do not practice it, এটা কিন্তু পরীক্ষার জন্য প্রবলেম হয়ে যাবে। ওকে, so my earnest request to all of you, please practice this at home and let me know if anyone faces any problem. I will try to give you the solution. And if এখান থেকে হ্যাঁ, এখান থেকে ম্যাথ আমাদের এক্স্যাক্টলি আসবে কয়টা, মানে একটা ম্যাথের ভিতরে কি সবগুলো বের করতে বলবেন নাকি এগুলো সেগ্রিগেটেড করা থাকবে? রাইট, সো সাপোজ দিস ইজ এ ম্যাথ। ওকে, এটা একটা ছোট্ট সলিউশন প্রবলেম। এখানে দেখেন বলা আছে যে ভেরিয়েবল এক্সপেন্স টু রেশিওর ফর্মুলা তুমি বের করো, সিএম এর ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট রেশিও ইন ইকুয়েশন মেথড অ্যান্ড কন্ট্রিবিউশন মেথড অ্যান্ড গ্রাফিক মেথড, তিনটা মেথডে বলা আছে। সো ডিফারেন্ট কাইন্ডস অফ রিকোয়ারমেন্টস আসবে একটা ম্যাথ থেকে, আবার একটা দুইটাও আসতে পারে, তিন চারটাও আসতে পারে। Any question? ওকে স্যার। Any question? Anyone? So if you do not have any questions, then we will finish up here. আমরা এখানে শেষ করে দিব ক্লাসটা, and see you in the স্যার next আমাদের class. রেজাল্ট দেওয়া হবে না? আচ্ছা, আপনাদের রেজাল্টটা রাইট, রেজাল্ট তো আসলে খাতা দেখা হয়ে গেছে, দিয়ে দিব, বাট একজন রোল এখানে ভালো কথা মনে করছেন, কাজী জুনুন বসছেন, উনি আছেন ক্লাসে, কেউ একজন রোল নাম্বার ভুল লিখছে। সো দিস ইজ ভেরি মাচ কনফিউজিং যে সে কাজী জুনুন বসির রোল নাম্বারটা লিখে দিছে, অথচ কাজী জুনুন বসি এক্সাম দেয় নাই 358। সো আমি জানি না এটা কার খাতা, এই জন্য আমি এটা দিতে পারছি না, দিয়ে দিব আজকে বা কালকে দিয়ে দিব। আমি আপনাদেরকে আহ, এই খাতার একজনেরটা সলভ হয়েছে, একজনের প্রবলেম ছিল গতদিন সলভ হয়েছে, সে আইডি নাম্বার ভুল লিখছিল, আরো একজন ভুল লিখছে। So, আমি গ্রুপে ছবিটা দিচ্ছি, প্লিজ ট্রাই টু আইডেন্টিফাই যে এটা কার হাতে লেখা, সে রেসপন্স করেন। হ্যাঁ, 358 লিখছে কিন্তু রোল নাম্বারটা কাজী জুনুন বসে, এবং সে অ্যাকচুয়ালি পরীক্ষায় অ্যাটেন্ড করে না। So, এই কনফিউশনের জন্য আমি অ্যাকচুয়ালি রেজাল্টটা দিতে পারছি না, দিয়ে দিব আজকে বা কালকের মধ্যে। আপনারা এখন আমাকে একটু রেসপন্স করেন, আমি খাতার ছবিটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো প্লিজ অ্যাটেন্ডেন্স না হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স নিব এখন। আপনারা একটু গ্রুপটা দেখে আমাকে লেট মি নো যে কার খাতা এটা, সো দ্যাট আই ক্যান পুট দ্য মার্কস, আমি মার্কটা যাতে দিতে পারি, ইমপ্রুভ করতে পারি। স্যার এইটা ছাড়া বাকিদেরটা বলে দিলেই তো হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, হয়ে যাচ্ছে আসলে, কিন্তু প্রবলেম না একটা, একজন পরীক্ষা দেয় নাই, তার খাতা আছে দেখাচ্ছে, এটা একটা প্রবলেম, যার কারণে আমি সলভ না করে দিতে পারছি না। এবং যে আইডি নাম্বার ভুল লিখছে সে প্যানিক করে যাবে রেজাল্ট দেওয়ার সাথে সাথে, যদি আমি সে রেজাল্ট না পাই, যে আমার মার্ক কোথায় গেল। So, আমি ইয়াটা দিয়ে দিয়েছি, আপনারা একটু হেল্প করে নেবেন। স্যার 357 আছে, মানে হ্যান্ড রাইটিংটা অনেকটা। আপনার মতো না, 357। আচ্ছা, যার হাতের লেখা সে ছাড়া তো অন্য কেউ বুঝতেও পারবে না। না, এই তো সেই সমস্যা। রেসপন্স করবে, রাইট। স্যার স্যার একটা কাজ করলে কেমন হয়, আপনি স্যার যাদের কি হ্যাঁ, নাম্বার গুলো 357 আছে, আছে। রেজাল্ট আছে, সেইগুলো দিয়ে দিলেন স্যার। যারটা নাই সে তো অবশ্যই জিজ্ঞাসা করবে যে স্যার আমি তো আমার নাম্বার দেখতে পাচ্ছি না, তাহলেই তো বোঝা যাবে স্যার কার খাতা। হুম, সেটাও ঠিক, 357 আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আর দিয়ে দিব আপনাদের আজকে বা কালকের মধ্যে রেজাল্ট দিয়ে দিব, কালকের মধ্যে, আজকে হবে না। আপনারা একটু অ্যাটেনশন প্লিজ, হ্যাঁ, আমি একটু রোল কলটা করবো আজকে। সো 291 প্লিজ রেসপন্স, হ্যাঁ, যারা আছেন। 309,
323. Yes, sir. 3 to 3. Okay. 325. জি স্যার 328. আছি স্যার। Okay. 328. 3 to 5 হ্যাঁ। Okay. 328. Nasiruddin. 329. Yes, sir. 330. Yes, sir. 334. 350. 354. ইয়েস স্যার আচ্ছা 355. Yes, sir. হ্যালো স্যার 350 355. Okay. ঠিক আছে। 355. স্যার 350 হ্যাঁ হ্যাঁ দুইজনকে দিয়েছে। 356. 57. জি স্যার 358. 359. 360. Yes, sir. 361. 361 আছেন? Okay. 362. 63. প্রেজেন্ট স্যার। 361 হয়েছে। হ্যাঁ 61 হয়েছে। 64. 65. Yes, sir. 65. 66. 67. 68. 69. Present 667. Okay. Sir, 69. Sir. 69. 68 আছে? 62, sir. 62. 62. Oh, okay. 69 আছে right? Yes, sir. 69. Okay. 7 on. 37 on. Yes, sir. Present, sir. Midan, sir. 72. 372. 373. Yes, sir. 267. ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই টাইম শেষ স্যার আমারটা তো ডাকার নাই স্যার। স্যার কত আইডি কত 372 স্যার। 372 জি ঠিক স্যার। আছে আপনি আনসার করেন না ওকে ঠিক আছে দিয়ে দিয়েছি আচ্ছা স্যার 350 টা দিয়েছিলেন হ্যাঁ দিয়েছে 350 দিয়েছে আচ্ছা 357 যে বললেন ফারিয়া হ্যাঁ মুমতাহানি আক্তার ফারিয়া আমাকে একটু নক দিবেন একটা মেসেজ করবেন ক্লাস শেষে